১৯ শতকের একজন চিন্তাবিদ ম্যাথিউ আর্নল্ড তিনি এমন একটা সময়ের কথা বলছিলেন যখন মানুষের পুরনো বিশ্বাসগুলো কেমন যেন ফিকে হয়ে আসছিল। আর ঠিক তখনই তিনি কবিতার জন্য একটা বিশাল নতুন ভূমিকা দেখতে পেয়েছিলেন। আজকের আলোচনাটা আর্নল্ডের সেই যুগান্তকারী ধারণাগুলো নিয়েই। ভেবে দেখুন তো, যখন আমাদের বহু দিনের পুরনো বিশ্বাসগুলো দুর্বল হয়ে যায়, তখন জীবনের আসল অর্থটা আমরা কোথায় খুঁজে পাই? ঠিক এই প্রশ্নটাই না ম্যাথিউ আর্নল্ডকে ভিক্টোরিয়ান যুগে ভীষণভাবে ভাবিয়েছিল। চারদিকে তখন বিশ্বাস আর জ্ঞানের একটা সংকট চলছিল, আর তিনি খুঁজছিলেন এমন একটা উত্তর যা মানুষকে নতুন করে পথ দেখাতে পারবে। তো চলুন প্রথমেই সেই সময়কার সংকটটা একটু ভালো করে বোঝা যাক। একটা এমন সময় যাকে বলা যেতে পারে বিশ্বাস আর জ্ঞানের এক গভীর সংকট। আর্নল্ড আসলে একটা উভয় সংকটের কথা বলছিলেন। মানে একদিকে দেখুন ঐতিহ্যবাহী ধর্ম, সেটার প্রভাব দিন দিন কমে আসছিল। আবার অন্যদিকে বিজ্ঞান দারুণ শক্তিশালী হয়ে উঠলেও মানুষের মনের ক্ষুধা, মানে নৈতিক বা মানসিক যে চাহিদাগুলো, সেগুলো মেটাতে পারছিল না। ফলে কি হলো? মানুষের ভেতরটা যেন একটা শূন্যতায় ভরে গিয়েছিল। আর এই পরিস্থিতির জন্য আর্নল্ড একটা চমৎকার শব্দ ব্যবহার করেছিলেন, শার্লাটানিজম, বা সোজা কথায় প্রতারণা। তার মতে ধর্ম, দর্শন কিংবা রাজনীতির মতো বড় বড় প্রতিষ্ঠানগুলো মানুষকে পথ দেখানোর শুধু ভানটাই করছিল, কিন্তু ভেতরে ভেতরে সেগুলো ছিল একেবারে ফাঁপা। মানুষের মনের গভীর প্রশ্নগুলোর কোনো উত্তরই তাদের কাছে ছিল না। আচ্ছা, তাহলে এই যে এত বড় একটা সংকট, এর সমাধানটা কি? চলুন এবার আর্নল্ডের সেই সাহসী প্রস্তাবটার দিকেই যাওয়া যাক। এই যে উক্তিটা দেখছেন, এটাই কিন্তু আর্নল্ডের পুরো ভাবনার মূল ভিত্তি। তিনি এতটাই বিশ্বাস করতেন যে একদিন এই ফিকে হয়ে আসা ধর্ম আর দর্শনের জায়গাটা নেবে কবিতা। হ্যাঁ, কবিতাই হয়ে উঠবে মানুষের জীবনের প্রধান চালিকা শক্তি। তার মানে আর্নল্ডের কাছে কবিতার কাজ কিন্তু শুধু আনন্দ দেওয়া বা বিনোদন নয়, না, এর কাজ তার চেয়ে অনেক অনেক বড়। কবিতা জীবনকে নতুন করে চেনাতে সাহায্য করবে, আমাদের দুঃখের সময় সান্ত্বনা দেবে, আর নৈতিকভাবে আমাদের ভেতর থেকে শক্তিশালী করে তুলবে। বলতে পারেন, কবিতাই হয়ে উঠবে আমাদের এক নতুন আধ্যাত্মিক আশ্রয়। এখন প্রশ্ন আসতেই পারে, সব কবিতাই কি এত বড় একটা দায়িত্ব নিতে পারে? আর্নল্ডের উত্তর ছিল একদমই না। তার মতে একমাত্র শ্রেষ্ঠ কবিতাই এই কাজটা করতে পারে। আর কোনটা শ্রেষ্ঠ কবিতা, সেটা চেনার জন্যই তিনি কিছু নির্দিষ্ট মাপকাঠি তৈরি করে দিয়েছিলেন। আর্নল্ডের প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ মাপকাঠিটাই ছিল জীবনের সমালোচনা বা ক্রিটিসিজম অফ লাইফ। এর মানে কি? এর মানে হলো একটা মহৎ কবিতাকে অবশ্যই জীবনের একটা গম্ভীর ভাষ্য হতে হবে। মানে এটা শুধু সুন্দর সুন্দর কথা বললেই চলবে না, জীবনকে কিভাবে ভালোভাবে বাঁচা যায় তার একটা পথও দেখাতে হবে। এরপরেই যে জরুরি উপাদানটার কথা তিনি বলেছেন, সেটা হলো উচ্চ গাম্ভীর্য বা হাই সিরিয়াসনেস। সোজা কথায় কবিতার বিষয়বস্তু আর সেটাকে বলার ভঙ্গি দুটোই হতে হবে খুব মহৎ আর গভীর। কোনো হালকা চালের বা অগভীর বিষয় নিয়ে কখনো একটা মহৎ কবিতা লেখা সম্ভব না। তাহলে দেখুন, মূল ব্যাপারটা হলো এই তিনটি গুণের একটা দারুণ সমন্বয়। একদিকে উচ্চ গাম্ভীর্য, তার সাথে কাব্যিক সত্য ও সৌন্দর্য, আর সবশেষে মহৎ শৈলী। আর্নল্ড বলছেন, এই তিনটি জিনিস যখন একটা কবিতায় একসাথে মিলে যায়, ঠিক তখনই সেই কবিতা মানুষকে পথ দেখানোর মতো শক্তিশালী হয়ে ওঠে। কিন্তু শুধু থিওরি বা তত্ত্ব জানলেই তো কাজ হবে না, তাই না? ভালো কবিতাকে সেরা কবিতার থেকে আলাদা করার জন্য একটা বাস্তবসম্মত উপায়ও তো লাগবে। আর আর্নল্ড ঠিক সেটাই করেছিলেন। একটা প্রায়োগিক পদ্ধতিও তিনি তৈরি করে দিয়েছিলেন। এই পদ্ধতিটার নাম হল টাচস্টোন মেথড, আর এটা বোঝা কিন্তু বেশ সহজ। ভাবুন তো, একজন স্বর্ণকার কিভাবে খাঁটি সোনা চেনেন? কোষ্ঠীপাথরে ঘষে, তাই তো? আর্নল্ড বললেন, ঠিক সেইভাবেই একজন সমালোচক হোমার, দান্তে বা শেক্সপিয়ারের মতো মহৎ কবিদের কিছু লাইনকে ওই কোষ্ঠীপাথর বা টাচস্টোন হিসেবে ব্যবহার করবেন, আর তারপর অন্য যে কোনো কবিতাকে সেই মাপকাঠিতে ফেলে তার আসল মান বিচার করবেন। এর সবচেয়ে বড় সুবিধা হলো ব্যক্তিগত ভালো লাগা বা ঐতিহাসিক গুরুত্বের মতো পক্ষপাতগুলো এড়িয়ে যাওয়া যায়। আর এখানেই টাচস্টোন পদ্ধতির আসল দরকারটা বোঝা যায়। আর্নল্ডের মতে আমাদের দুটো খুব সাধারণ মূল্যায়ন এড়িয়ে চলতে হবে। প্রথমটা হলো ব্যক্তিগত মূল্যায়ন, মানে আমার ভালো লাগে তাই এটা সেরা কবিতা। আর দ্বিতীয়টা হলো ঐতিহাসিক মূল্যায়ন, এটা অনেক পুরনো তাই এটা ক্লাসিক হতেই হবে। আর্নল্ড বলছেন, এই দুটোই ভুল। বিচার করতে হবে কবিতার আসল ভেতরের গুণ দিয়ে, যেটাকে তিনি বলছেন বাস্তব মূল্যায়ন। অবশ্যই এই পদ্ধতির কিছু দুর্বলতাও যে নেই তা নয়। যেমন একটা প্রশ্ন উঠতেই পারে, মাত্র কয়েকটা লাইন দিয়ে কি একটা আস্ত দীর্ঘ কবিতার ঠিকঠাক বিচার করা সম্ভব? অথবা আজকের দিনের আধুনিক কবিতার যে নতুন নতুন আঙ্গিক, তার বিচার কি ওই পুরনো মানদণ্ডে করাটা ঠিক হবে? এই প্রশ্নগুলো কিন্তু থেকেই যায়। তো চলুন
এবার দেখা যাক আর্নল্ড তার নিজের এই পদ্ধতি ব্যবহার করে ইংরেজি সাহিত্যের বিখ্যাত কবিদের কিভাবে বিচার করেছিলেন আর তার সেই বিচারের প্রভাবই বা কতটা সুদূরপ্রসারী ছিল। আর্নল্ডের এই কষ্টি পাথরে কিন্তু ইংরেজি সাহিত্যের অনেক নামকরা কবির ভাগ্য নতুন করে লেখা হয়েছিল। যেমন ধরুন চসা। আর্নল্ড তাকে ভালোবাসতেন, ইংরেজি কবিতার জনকও বলতেন, কিন্তু সত্যিকারের ক্লাসিক মনে করতেন না, কারণ ওই যে উচ্চ গাম্ভীর্যের অভাব। আবার ড্রাইডেন আর পোপের মতো কবিদের কাজকে তিনি স্রেফ যুক্তির আর গদ্যের কারিগরি বলেছেন, মহৎ কবিতা বলেননি। অন্যদিকে তার চোখে ওয়ার্ডসওয়ার্থ ছিলেন একজন মহান আধুনিক ক্লাসিক, আর শেক্সপিয়ার, তিনি তো ছিলেন সর্বোচ্চ মানের কবি, নিজেই একটা টাচস্টোন। তাহলে শেষ পর্যন্ত মূল কথাটা কি দাঁড়ালো? এটাই যে আর্নল্ডদের কাছে সাহিত্য সমালোচনা মানে শুধু কোনটা ভালো আর কোনটা মন্দ সেই বিচার করা নয়, না, এটা ছিল তার চেয়েও বড় একটা নৈতিক দায়িত্ব। তিনি চেয়েছিলেন সমালোচনার মাধ্যমে পাঠকদের সেই সেরা লেখাগুলোর কাছে পৌঁছে দিতে, যা তাদের জীবনকে আসলেই আরও একটু উন্নত করতে পারে, আরও সুন্দর করতে পারে। আর্নল্ড 19 শতকে যে প্রশ্নটা তুলেছিলেন, আজকের দিনে এসে সেটা কিন্তু আরও অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে, তাই না? এই যে হাজার হাজার কন্টেন্ট, তথ্য আর বিনোদনের ভিড়ে আমরা প্রায় দিশেহারা হয়ে যাই, তখন আমাদের জীবনের গভীর অর্থ খুঁজে বের করার আসল মানদণ্ড বা টাচস্টোনটা কী হবে? এটা কিন্তু সত্যিই একটা ভাবনার বিষয়।